পাবনা ১ ও ২ আসনে নির্বাচন স্থগিত রাখার সংবাদটি সঠিক নয় জানিয়েছে কমিশন। প্রার্থিতা ফিরে পেতে শেষ দিনে ৬১ জনের আপিল। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যায় সিসিটিভির ফুটেজে খুনিরা শনাক্ত, গ্রেফতারে চলছে তৎপরতা। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ। নির্বাচনের আগে রাজনৈতিক হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার, অভিযোগ ফখরুলের। দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা। বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক ও ভিসা বন্ড বাতিলের প্রস্তাব, যুক্তরাষ্ট্রের ইতিবাচক সাড়া জানালেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ৫, মুন্সিগঞ্জে ১ জন নিহত। কক্সবাজারে মাছ ধরার ট্রলার ডুবে ৩ জেলের মৃত্যু। ধর্মঘট প্রত্যাহার হলেও কমেনি সিলিন্ডার গ্যাসের দাম, সপ্তাহ ব্যবধানে বেড়েছে শীতকালীন সবজির দাম, চড়া ইলিশ, মাছ, মাংস। এবং যুক্তরাষ্ট্রের ২০% শুল্ক কমানোর প্রস্তাব বাংলাদেশের, মার্কিন প্রতিনিধির সঙ্গে বৈঠক। ব্যবসায়িক ভ্রমণ সহজ করার আহ্বান। সংবাদ দুপুরে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। পাবনা ১ ও পাবনা ২ আসনে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই মর্মে ইসির উদ্ধৃতি দিয়ে যে সংবাদটি প্রচারিত হচ্ছে তা সঠিক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক। শুক্রবার সকালে সীমানা জটিলতার কারণে উচ্চ আদালতের নির্দেশে পাবনা ১ ও পাবনা ২ আসনে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে বলে সাংবাদিকদের জানায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ। শেষ দিনের মতো আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে চলছে আনুষ্ঠানিক আপিল দায়েরের কার্যক্রম। এখন পর্যন্ত বিভিন্ন আসনে আপিল দায়ের হয়েছে ৫৩০টি। দর্শক, দুটি আসনে নির্বাচন স্থগিত সম্পর্কে বিস্তারিত জানাতে নির্বাচন কমিশন কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ ভুইয়া। যাচ্ছি তার কাছে। ইউসুফ, আমাদেরকে জানাবেন সবশেষ কি তথ্য দিচ্ছে ইসি, আর আজ প্রার্থীদের আপিলের শেষ দিন, এ ব্যাপারে আমাদেরকে বিস্তারিত তথ্য জানাবেন। এই নির্বাচন স্থগিত রেখেছে, সেখানে কিন্তু কিছুক্ষণ আগে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই পরবর্তীতে আসলে তারা জানা যাবে কি সিদ্ধান্ত হয়। এখন পর্যন্ত অফিসিয়ালি কোন ধরনের সিদ্ধান্ত আসলে নির্বাচন কমিশন দেয়নি এবং নির্বাচন কমিশনার তিনি দিয়েছেন, তিনি তার ব্যক্তিগতভাবে এই তথ্যটি দিয়েছেন, যেহেতু আপিল বিভাগে যে তথ্যটি দিয়েছে সেই তথ্যের উপর ভিত্তি করে তিনি দিয়েছেন। এই ছিল আসলে সীমানা নির্ধারণ। এবং সেই সঙ্গে আরেকটি তথ্য জানিয়ে রাখি, যেহেতু আজকে আপিল যারা আপিল আবেদন করছেন তার আজকে শেষ দিন, ৫ তারিখ থেকে ৯ জানুয়ারি আজকে পর্যন্ত আসলে আপিলের কার্যক্রম চলছে। এখন পর্যন্ত গতকালকে পর্যন্ত ৪ দিনে ৪৬৯টি আসলে আবেদন করেছে। আজকে এখন পর্যন্ত আসলে ৬১টি আবেদন করেছে। সেই সঙ্গে সর্বমোট এখন পর্যন্ত ধরা যায় ৫৩০টি আবেদন এখন পর্যন্ত পড়েছে। এবং এই যে আপিল করছেন তারা আসলে এই আপিলে আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিলের নিষ্পত্তি কার্যক্রম চলবে নির্বাচন কমিশন সচিবালয়। এবং সেখানে সেই কার্যক্রমের পর যারা আসলে বৈধ হবেন তাদেরকে আসলে ঘোষণা করা হবে। এবং সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়েও আসলে তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে যেহেতু নামাজের বিরতি ছিল, তার পরবর্তীতে আজকে শুক্রবার নামাজের বিরতির পরবর্তীতে এখানে আসলে আসতে শুরু করেছেন আবারও সেই আপিল যারা করার জন্য এসেছেন তারা আসছেন। এবং সেই সঙ্গে তারা তাদের অনেক প্রার্থীর সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন আসলে তাদের সঙ্গে অনেকের সঙ্গে আসলে বৈষম্যমূলক আচরণও করা হয়েছে। তারা বলছেন যে ১০ থেকে ১৮ জানুয়ারি যে আপিলের কার্যক্রম, নিষ্পত্তির যে কার্যক্রম, সেই নিষ্পত্তির সময় আসলে যাচাই বাছাই প্রক্রিয়ার পরবর্তীতে তারা তাদের যেই মনোনয়ন বৈধতা, সেই বৈধতা তারা ফিরে পাবেন, তারা সেই আশ্বস্ততা তারা করেছেন। এবং আজ বিকাল ৫টা পর্যন্ত কিন্তু এই আপিলের কার্যক্রম চলবে। এবং পরবর্তী এই যে 10টি বুথের মাধ্যমে এবং গত ৪ দিনে বলছিলাম যে ৪৬৯টি আপিলের আবেদন করেছে। এবং আজকে এই পর্যন্ত ৬১টি আবেদন করেছে। তবে সর্বশেষ বিকাল ৫টা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে আসলে কতজন শেষ পর্যন্ত আবেদন করে। আপনারা জানেন যে ৭২৩ জনের আবেদন বৈধতা কিন্তু দেয়নি। এবং সেই ৭২৩ জনের মধ্যে এখন পর্যন্ত ৫৩০ জন
আবেদন করেছেন। শেষ পর্যন্ত বিকাল 5টার পরেও আমরা জানতে পারবো যে কতজন শেষ পর্যন্ত আবেদন করে। তো এই ছিল নির্বাচন ভবন থেকে সর্বশেষ। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন ভবন থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ ভুইয়া। হত্যার 2 দিনেও স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যায় জড়িত কাউকেই গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। শনাক্তও হয়নি কেউ। তবে পুলিশ বলছে নতুন সিসিটিভি ফুটেজ হাতে এসেছে তাদের, যেখানে শুটারদের চেহারা আরও স্পষ্ট, যা বিশ্লেষণ করে হত্যায় জড়িতদের গ্রেফতারে কাজ করছে তারা। পুলিশের পাশাপাশি কাজ করছে গোয়েন্দাদের একাধিক টিম। সকালে তেজগাঁও থানার ওসি জানান, সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত কাজ এগোচ্ছে। শীঘ্রই মূল হোতাদের গ্রেফতার করা হবে। গত বুধবার রাতে বসুন্ধরা সিটির পেছনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে। এই ঘটনার প্রথম দিনের কিছু ফুটেজ আমরা পেয়েছিলাম, যেগুলো অস্পষ্ট ছিল। গতকালকে আরো বেশ কিছু ফুটেজ পেয়েছি, যেগুলোতে মোটামুটি ভালোভাবে বোঝা যায়। তো আমরা চেষ্টা করতেছি এখনো যে ওই সাসপেক্টের ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে সাসপেক্টকে আইডেন্টিফাইড করার। নাম পরিচয় এখনো ওইভাবে পাওয়া যায়নি। নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের হত্যার ঘটনায় সরকার কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে সব কথা বলেন তিনি। সব ঘটনার রুখতে সরকারকে জোর পদক্ষেপ নিতে হবে বলে জানান তিনি। বলেন, সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্বাচনের সময় যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য আরও সক্রিয় থাকতে হবে। রোববার থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বগুড়া সফর নিয়ে মির্জা ফখরুল বলেন, অবহেলিত উত্তরাঞ্চলকে এগিয়ে নিতেই এ সফর। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি। কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়নি। সাপ্তাহিক ছুটির দিনেও স্বস্তি নেই কাঁচা বাজারে। সরবরাহ কমের অজুহাতে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার। সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ মাংসের দামও। গত সপ্তাহে 600 টাকা কেজিতে বিক্রি হওয়া দেশি মুরগি এ সপ্তাহে বিক্রি হচ্ছে 650 টাকায়। ধরা ছোঁয়ার বাইরে ইলিশ। নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি ভোক্তাদের। বিস্তারিত মাকদুর আহমেদের রিপোর্টে। রাজধানীর কারওয়ান বাজার, যেখানে নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকলেও স্বস্তি নেই ভোক্তাদের, কারণ সপ্তাহ ব্যবধানে বেড়েছে বেশিরভাগ কাঁচা পণ্যের দাম। কিছু কিছু সবজির দাম স্থিতিশীল থাকলেও সপ্তাহের ব্যবধানে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। গত সপ্তাহে টমেটো কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। কেজিতে 30 টাকা বেড়ে প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। গত সপ্তাহের তুলনায় কাঁচা সবজির দাম অনেক বেশি, বুঝছেন। প্রতি কেজিতে 20 টাকা বাড়ছে, 10 থেকে 20 টাকা বাড়ছে। প্রত্যেকটা জিনিস এই সিজনের তরকারি থাকে 20 টাকা কেজি, সেই তরকারি এখন 80 টাকার কেজির নিচে কোনো তরকারি পাওয়া যাচ্ছে না। সবজির পাশাপাশি স্বস্তি নেই মাছ মাংসের বাজারেও। সপ্তাহ ব্যবধানে কেজিতে 50 টাকা বেড়েছে দেশি মুরগির দাম। গত সপ্তাহে 600 টাকা দরে বিক্রি হওয়া দেশি মুরগি এ সপ্তাহে বিক্রি হচ্ছে 650 টাকায়। ব্রয়লার ও সোনালী মুরগির কেজিতেও 10 থেকে 20 টাকা বেড়েছে। পাশাপাশি বাড়তি মাছের দামও। কেজিতে আমরা সোনালী 20 টাকা বাড়তি, আর কেজিতে ব্রয়লার 10 টাকা বাড়তি। দেশি মুরগি আপনার 650 টাকা কেজি, গত সপ্তাহে ছিল 400। এই সময় মাছ দাম বেশি থাকে, ইলিশ মাছের দাম সিজন নাই, দাম একটু বেশি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিপাকে পড়েছেন ক্রেতারা। যদিও বিক্রেতাদের অজুহাত সরবরাহ কম থাকায় বাড়ছে পণ্যের দাম। বাজার বেশি, আপনার পর্যাপ্ত পরিমাণ আর কি চাষ না তো এখন, এই জন্য চাহিদামূলক বাজারে মাল আসতেছে, এই জন্য দাম বেশি। উৎপাদন একটু কম, গাড়ি ঘোড়া একটু কম আসতেছে, এই কারণে একটু দাম বেশি। প্রত্যেকটা জিনিসের দামই বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের সেই হিসাবে তো আয় বাড়তেছে না। আমরা আসলে হিমশিম খেয়ে যাচ্ছি। আমরা আমাদের সংসার চালানোর জন্য আমাদের খুবই কষ্ট হচ্ছে আর কি। বাজার নিয়ন্ত্রণে সরকারের যথাযথ তদারকি দরকার বলছেন ভোক্তারা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। মার্কিন কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত পোশাকের ওপর পারস্পরিক শুল্ক কমানো বা পুরোপুরি প্রত্যাহারের বিষয়ে
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে সম্মতি দিয়েছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক সাক্ষাৎকারে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতির হ্রাস নিয়ে কথা বলেন ডক্টর খলিলুর রহমান। এ সময় বাংলাদেশের ওপর আরোপিত 20% শুল্ক কমিয়ে আনার প্রস্তাব দেন তিনি। সেই সঙ্গে সম্প্রতি মার্কিন ভিসা বন্ডে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ সহজ করতে মার্কিন রাষ্ট্রদূতের কাছে সহযোগিতা চান ডক্টর খলিলুর। তার এসব প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে 6 জন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত কুমিল্লা, চট্টগ্রাম ও মুন্সিগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। এছাড়া কক্সবাজারে ট্রলার ডুবে 2 জনের মৃত্যু ও 2 জন নিখোঁজ রয়েছেন। সহকর্মীদের তথ্য ছবিতে জানাচ্ছেন সুপ্রিয়া তৃষা। কুমিল্লার ইলিয়টগঞ্জের তুর্নিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে উল্টে যায় স্টারলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এমন সময় সংঘর্ষ হয় একটি মাইক্রোবাসের সঙ্গে। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের। বৃহস্পতিবারের রাত 10টার দিকে এ ঘটনায় আহত হয়েছে অন্তত 10 জন। ঘন কুয়াশায় মুন্সিগঞ্জের এক্সপ্রেসওয়েতে থেমে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে 1 জনের। আহত হয়েছেন কমপক্ষে 15 জন। শুক্রবার ভোর 5টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারহাট ধুনঘাট এলাকায় বন বিভাগের চেকপোস্টে দাঁড়িয়েছিল কাঠবোঝাই একটি ট্রাক। এমন সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হয়। এদিকে শুক্রবার সকালে কক্সবাজারের কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলার ডুবে 2 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও 2 জন। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা। এ নিয়ে আরো জানাতে বায়তুল মোকাররম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হিমেল। হিমেল, কি বলছেন নেতাকর্মীরা, কি তথ্য আছে আপনার কাছে? তো এই মুহূর্তে আমি বায়তুল মোকাররমের যে উত্তর গেট রয়েছে সেই গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমরা যেটা দেখছি যে জুম্মার নামাজের পরপর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে নেতারা রয়েছেন তারা কিন্তু এখানে আধিপত্য বিরোধী পদযাত্রা করছেন। তারা যেটি বলছেন যে শরীফ ওসমান হাদির বিচার প্রায় 1 মাস হয়ে গেল, কিন্তু অথচ প্রধান যে খুনি তাকে এখনো ধরা হয়নি। তারা যেটি বলছেন যে প্রশাসনের দুর্বলতার কারণে সেটি হচ্ছে না কি হচ্ছে সেই বিষয়গুলো তারা কিন্তু তুলে ধরেছেন। তারা যেটি বলছেন যে এতদিন পরে কেন শরীফ ওসমান হাদির হত্যার যে বিচার সেই বিচার কেন অগ্রগতি দেখছে না সেটি কিন্তু তারা বলছেন। আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু এখানকার যে নেতারা রয়েছেন তারা কিন্তু বক্তৃতা দিচ্ছেন এবং আমরা যেটি দেখছি যে এখানে যে শরীফ ওসমান হাদির যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন তিনি যে তাকে যে হত্যা করা হয় সেই হত্যার দাবিতে কিন্তু তারা এই আধিপত্য বিরোধী পদযাত্রার আয়োজন করেছে এবং তারা যেটি বলছেন অতি শীঘ্রই শরীফ ওসমান হাদির হত্যার প্রধান যে খুনি তাকে গ্রেপ্তার করতে হবে এবং সেই সাথে শরীফ ওসমান হাদির যে হত্যাকারীরা রয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন এবং সেই সাথে তারা যেটি বলছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের অধিকার এবং বাংলাদেশের মানুষের জন্য আসলে আধিপত্য যে বিষয়টি রয়েছে বাংলাদেশের উপর প্রতি সবসময় যে আসলে বাংলাদেশের উপর একটি আধিপত্য বিরাজ করে সেই আধিপত্যের বিরুদ্ধে তারা কিন্তু কথা বলছে এবং তারা যেটি বলছেন যে পার্শ্ববর্তী দেশের কথা তারা বলছেন যে আসলে ভারত বিরোধী যে কর্মকাণ্ডগুলো বাংলাদেশে হয়ে থাকে সেই বিষয়গুলো সোচ্চার হওয়ার জন্য সরকারকে তারা আহ্বান জানাচ্ছে এবং সেই সাথে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার অবনতি রয়েছে সেই অবনতির ব্যাপারে কিন্তু তারা কথা বলছে যে এত শৃঙ্খল অবস্থার মধ্যে আসলে একটি দেশ চলতে পারে না সেই বিষয়গুলো তারা কিন্তু উঠিয়ে আনছে এবং আমরা কিন্তু জুম্মার নামাজের পরেই কিন্তু তারা এটি শুরু করে এবং আমরা যেটি দেখছি যে এইখানকার জুম্মার বাদ কিন্তু আসলে এই সমাবেশটি হচ্ছে এবং এই সমাবেশে বক্তৃতা শেষে তারা একটি আধিপত্য বিরোধী পদযাত্রা করবেন। রাজধানী বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শরীফ ওসমান হাদির হত্যার দাবিতে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। হিমেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বায়তুল মোকাররমের সামনে থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী হিমেল। পীর আউলিয়ার হাত ধরে এদেশে ইসলাম এসেছে জানিয়ে বিভিন্ন অজুহাতে মাজারে হামলা নিন্দনীয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে ময়মনসিংহের জুবলি রোডে বুড়া পীরের মাজার এবং
গেল বছর ভাঙচুর হামলার শিকার হওয়া থানারঘাট এলাকায় হযরত শাহ সুফি সৈয়দ কালু শাহর মাজার পরিদর্শন করে কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশের সকল ধর্ম বর্ণ মানুষের দেশ নিয়ে জানিয়ে এখানে সবার একসাথে শান্তিতে বসবাস করার প্রত্যাশা ব্যক্ত করেন প্রেস সচিব। এছাড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ পীর আউলিয়াদের দেশ, কেউ কেউ এদেরকে বিভিন্ন অজুহাতে এখানে আঘাত হানছেন, খুবই ন্যাক্কারজনক। আমরা এটা তীব্র নিন্দা জানাই। বাংলাদেশ সম্প্রীতির দেশ, আমরা কোনো সব মত পথ যাতে একসাথে, সব মত পথের মানুষ যাতে একসাথে থাকে, হারমোনির সাথে, সম্প্রীতির সাথে, সেটা আমাদেরকে দেখতে হবে। এবার জানাবো আইডিএলসি জনতার ভোট। সুন্দরবনের গহীনে নদী বেষ্টিত প্রত্যন্ত দ্বীপ গোলাখালী, যেখানে বসবাস শতাধিক ভোটারের। প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকেন যারা। নির্বাচনের সময়ে তারা ভোট দেবেন কিভাবে, নেতা নির্বাচন নিয়েই বা তাদের ভাবনা কি, তা জানতে জনতার ভোট নিয়ে এমন দুর্গম এলাকায় যায় দেশ টিভি। গোলাখালীর ভোটারদের প্রত্যাশা নিয়ে সাতক্ষীরার প্রতিনিধি শরীফুল্লাহ কায়সারকে সঙ্গে নিয়ে জান্নাতুল মোহনার প্রতিবেদন। ক্যামেরা কোনো মানুষ আমাদের ধারে এসে কোনোদিন আমাদের সুযোগ সুবিধা দেয়নি, কি ভালো মন্দ কোনো কথাও বলিনি যে তোমাকে এই হবে তোমাকে এই দেবো কেউ কোনোদিন বলিনি। ছোট ছোট বাচ্চারা নদী পার হয়ে যাওয়া, নদী পার হয়ে আসা, এ খুব কষ্টকর। আমাদেরও নিজেদেরও তো শান্তি করে আমরা থাকতে পারিনি যে বাচ্চাদের পাঠিয়ে যে কি অসুবিধা হবে। এমন প্রত্যন্ত জনপদে কিভাবে ভোট দেয় মানুষ, কিভাবেই বা পৌঁছায় নির্বাচনী সরঞ্জাম? ভোট দিতে আমরা যাইতে হয় ওই স্কুলে যাইতে হয়, নদী পাড়িয়ে যাইতে হয়, ট্রলারে নিয়ে যাই, খাই পাড়িয়ে যাই, নিজেরা হাঁটিয়ে যাই। প্রকৃতির সাথে প্রতিনিয়ত লড়াই করা এখানকার মানুষেরা যেমন সাহসী তেমনি সচেতন। এবার ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশী হতে চান তারা। যদি আমরা নির্বাচনটা ভালোভাবে করতে পারি তা সেইটা আমার ভালো। আমাদের সুবিধা অসুবিধা জন্য আমাদের দেখতে পারে এইরকম লোকের ভোট দিতে চাই। আমরা মারা কাটা খাবো এরকম লোকের ভোট দিয়ে না। এখন যে সরকার আসুক, আমাদের একটা যেন। দেশ টিভি, গোলাখালী, সুন্দরবন। আন্তর্জাতিক প্রসঙ্গ। সরকার বিরোধী বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে ইরানে। তীব্র অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে দেশের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সব প্রদেশে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ। এদিকে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ে শুরু হওয়া 12 দিনের বিক্ষোভে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ নিহত হয়েছে 21 জন। তরিমা ইসলামের রিপোর্ট। অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে ফুঁসছে ইরান। হাজার হাজার মানুষ যখন রাস্তায় নেমেছে, ঠিক তখনই বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট সেবা। এতে বিক্ষোভ পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানায়, চলমান বিক্ষোভ দমনের অংশ হিসেবে ইরান সরকার ধারাবাহিকভাবে ডিজিটাল সেন্সরশিপ জোরদার করছিল, যার ফলে সারা দেশে ইন্টারনেট সংযোগ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। সংস্থাটির দাবি, এই ইন্টারনেট বিচ্ছিন্নতা এমন এক সময় ঘটেছে যখন দেশজুড়ে জনসাধারণের জন্য যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিক্ষোভ চলাকালে তথ্য আদান প্রদান ও মত প্রকাশের অধিকার সীমিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও অভিযোগ করে সংস্থাটি। এর আগে চলতি সপ্তাহের শুরুতে বিক্ষোভকারীদের কঠোর হাতে দমন করতে হবে বলেও মন্তব্য করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। সেই সঙ্গে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ রক্ষায় কাজ করছে বলে অভিযোগ করেন দেশটির প্রধান বিচারপতি। গেল ডিসেম্বরের শেষ দিকে স্থানীয় মুদ্রা রিয়ালের ব্যাপক অবমূল্যায়ন, নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং দীর্ঘদিনের অর্থনৈতিক চাপের বিরুদ্ধে শুরু হওয়া 12 দিনের বিক্ষোভ ইরানের 31টি প্রদেশের 110টির বেশি শহর ও নগরীতে ছড়িয়ে পড়েছে। এতে আইন শৃঙ্খলা বাহিনী সহ এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 21 জন। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভেনেজুয়েলায় সামরিক অভিযানে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করার উদ্যোগ নিয়েছে মার্কিন সিনেট। বৃহস্পতিবার সিনেটে পাশ হওয়া এক প্রস্তাবে বলা হয়েছে, ভেনেজুয়েলার বিরুদ্ধে ভবিষ্যতে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাধ্যতামূলকভাবে কংগ্রেসের অনুমতি হবে। তরিমা ইসলামের আরও একটি রিপোর্ট। ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নিয়ে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা সামরিক সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সরব হল মার্কিন সিনেট।
ভেনেজুয়েলার বিরুদ্ধে ভবিষ্যতে কোনো সামরিক পদক্ষেপ নিতে হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাধ্যতামূলক কংগ্রেসের অনুমোদন নিতে হবে। বৃহস্পতিবার এমন একটি প্রস্তাব পাশ করে সিনেট, যেখানে সর্বোচ্চ 52 জন সিনেটর ভোট দিয়ে প্রস্তাবটি এগিয়ে নেওয়ার পক্ষে মত দেন। এর বিপরীতে 47 জন সিনেটর অবস্থান নেন ট্রাম্পের পক্ষে। সব প্রক্রিয়া শেষে প্রস্তাবটি চূড়ান্তভাবে পাশ হলে কংগ্রেসের অনুমোদন ছাড়া ভেনেজুয়েলার বিরুদ্ধে আর কোনো সামরিক অভিযান চালাতে পারবে না যুক্তরাষ্ট্র। গেল বছর এ ধরনের প্রস্তাব একাধিকবার উত্থাপিত হলেও সেগুলো সিনেট ও প্রতিনিধি পরিষদেই আটকে যায়। সে সময় রিপাবলিকানদের বড় অংশই ট্রাম্পের পক্ষে অবস্থান নিলেও এবার ট্রাম্পের বিপক্ষে অবস্থান তাদের। এ ভোটে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তার বিপক্ষে অবস্থান নেয়া রিপাবলিকান সিনেটরদের তীব্র সমালোচনা করেন তিনি। সেই সঙ্গে ভবিষ্যতে তাদের আর নির্বাচিত হওয়া উচিত নয় বলেও উল্লেখ করেন তিনি। পূর্ণিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে শুক্রবার ভোররাতে এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.8। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত, সাংলা ও বুনের সহ বেশ কিছু জেলা। পাকিস্তান ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে এর উৎপত্তি স্থল চীন তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকার ভূপৃষ্ঠ থেকে 159 কিলোমিটার গভীরে। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। দেখছেন সংবাদ দুপুর।